আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। বগুড়ায় 2 সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা। পুলিশের ধারণা দাম্পত্য কলহের জের। আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে স্বামী শাহাদাত। বাচ্চাদেরকে খুব মারধর করতো, বাইরে যেতে দিত না। স্বাভাবিক দৃষ্টিতে মনে হচ্ছে যে তাদের মা, সেটা হচ্ছে একটা আত্মহত্যার ঘটনাও এখানে আছে স্বাভাবিক দৃষ্টিতে। 47তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ। চরম ভোগান্তিতে চলাচলকারীরা। এই সাভার থেকে হাইটাই পর্যন্ত আসছি, ভোগান্তি তো 100%। এই যে রাস্তাঘাট, মানুষগুলো আজকে অসুস্থই পড়তেছে। দেখার কেউ নাই, সরকার আছে থাকলেও নাই। মানিকগঞ্জে বাউল শিল্পী আটক নিয়ে দুপক্ষের উত্তেজনা কাটেনি। এখনো মারধরের ঘটনায় মামলা হলেও গ্রেপ্তার হয়নি কেউ। নাটোর 3 আসনে মনোনয়ন ঘোষণা না করায় অনিশ্চয়তায় বিএনপি তৃণমূল। হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণে সম্ভাব্য প্রার্থীদের নানা কর্মসূচি। সুন্দর প্রার্থী চাই, যে এই 17 বছর আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, মিছিল করেছে। ক্লিন ইমেজে প্রার্থী তিনি সিলেক্ট করবেন। গ্রুপিংয়ের কারণে সিংড়াতে প্রার্থী সিলেক্ট করতে একটু কষ্ট হচ্ছে এবং আমরা সাধারণ জনগণ খুবই বিভ্রান্তের মধ্যে আছি। সুন্দরবনের সৌন্দর্য ও বনজীবীদের নিয়ে রচিত গান, কবিতা আর পুঁথিপালা নজর কাড়ে সবার। আধুনিকতার চাপে হারিয়ে যেতে বসেছে সেই লোক সংস্কৃতি। আধুনিক গানগুলো আমরা বেশি শুনি, কিন্তু এই যে গানগুলো, এই গানগুলোর কোনো চর্চা নেই। লোক সংস্কৃতির আমাদের একসময় অমূল্য সম্পদ ছিল, সেগুলো কিন্তু হারাতে বসেছে। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। 47তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা আরিচা মহাসড়কে বিক্ষোভ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর 12টা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় মহাসড়কের 2 পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আন্দোলনকারীরা জানান 47তম বিসিএস এর লিখিত পরীক্ষার সময়সূচি আগের যে কোনো সময়ের তুলনায় কম। প্রথমবার লিখিত পরীক্ষায় বসতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য মাত্র 2 মাস সময় দেয়া বৈষম্যমূলক। এত কম সময়ে 1100 নম্বরের সিলেবাস শেষ করা সম্ভব নয় বলে জানান তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা। এর আগে গতকালও আধা ঘন্টার জন্য সড়ক অবরোধ করে রাখেন তারা। আগামী 27 নভেম্বর 47তম বিসিএস এর লিখিত পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে। 2 মাসে কখনোই একটা সিলেবাস কমপ্লিট হয় না। তারা জানে কিনা আমার জানা নেই। তারা শুধুমাত্র তাদের একটা স্বৈরাচারী মতো মনে করতেছে যে আমাদের তারা একটা অনেক সময় দিয়ে ফেলছে। এই বিষয়টা আশা করি না যে 24-এর বাংলায় এসে এরকম ছাত্রদের সাথে বৈষম্য করা হবে। এই সাভার থেকে হাইটাই পর্যন্ত আসছি, ভোগান্তি তো 100%, বুঝলেন না? গন্ডগোল বাজে একটা, কিন্তু এই সাধারণ মানুষগুলোর জন্য এই যে রাস্তাঘাট, মানুষগুলো আজকে অসুস্থই পড়তেছে, এই দায়ভার নেবে কে? এর আন্দোলন চলে 2 দিন পরে রাস্তায়, খালি আমরা হুদায় বয়ে থাকি এখানে। দেখার কেউ নাই, সরকার আছে থাকলেও নাই। নাটোরের 4টি আসনের মধ্যে 3টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে নাটোর 3 আসনে এখনও কারো নাম ঘোষণা না করায় প্রার্থী ও সমর্থকদের উদ্বেগ উৎকণ্ঠার শেষ নেই। প্রার্থীরা দলের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণে মিছিল, সমাবেশ, 31 দফা নিয়ে জনগণের কাছাকাছি যাওয়া সহ পালন করছেন নানা কর্মসূচি। সাধারণ ভোটারদের প্রত্যাশা, গুরুত্বপূর্ণ এই আসনটিতে দল যোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দেবে, যাতে দলীয় প্রার্থীর বিজয় সুনিশ্চিত হয়। গেল 3 নভেম্বর সারা দেশে 237 আসনের মধ্যে নাটোরের 3টি আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। তবে সিংড়ায় নাটোর 3 আসনে এখনও প্রার্থী চূড়ান্ত করেনি দলটি। আসনটিতে দলীয় মনোনয়ন প্রত্যাশী 5 জন। এরা হলেন 2008-এর আগে টানা 3 বারের এমপি ও দলের নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার ইউসুফ আলী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া ছাত্র পরিষদের সাবেক আহ্বায়ক এনায়েত করিম রাঙা। দলের নীতি নির্ধারণী পর্যায়ে নিজেদের অবস্থান জানান দিতে সমর্থকদের নিয়ে প্রায় প্রতিদিনই মিছিল, মিটিং, সভা সমাবেশে নিজেদের ব্যস্ত রাখছেন মনোনয়ন প্রত্যাশীরা। সন্ত্রাস, দুর্নীতিমুক্ত একটা নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছি আমরা, সেই বাংলাদেশ গড়ার আমি একজন সাধারণ কর্মী হয়ে আপনার আমার নেতার পাশে দাঁড়াতে চাই। বিগত 5 বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নিজেকে সকল কাজে সক্রিয় রেখেছি। আমি বিশ্বাস করি যে আমার প্রিয় নেতা, দেশনেতা তারেক রহমান সাহেব আমাকেই মনোনয়ন দিয়ে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা নিয়ে সাধারণ ভোটারদের কাছে যাচ্ছেন কেউ কেউ। এই আসনের কাণ্ডারি হিসাবে নিজেদের যোগ্যতা তুলে ধরছেন তারা। দল যদি আমাকে মনে করে যে আমাকে দিবে, আমি মনন নিয়ে কাজ করব সবাইকে নিয়ে, আর অন্য কাউকে দিলেও ধানের শীষের কাণ্ডারি হিসাবে আমি তাদের জন্য কাজ করব। 2008 সাল ছাড়া কোনো সময় কিন্তু এই আসন হাতছাড়া হয়নি বিএনপির। সুতরাং এই আসনটাকে পুনরুদ্ধার করার জন্য বিএনপি অবশ্যই একজন যোগ্যতম ক্যান্ডিডেটকে বেছে নেবে। 31 দফার আলোকে আমি একজন বিএনপির কর্মী হিসেবে মাঠে আসি এবং দল যাকে নমিনেশন দিবে তার পক্ষেই আমরা ইনশাআল্লাহ ভোট করব। 3,08,794 জন ভোটারের আসনটি বিএনপির শক্ত ঘাঁটি বলেই পরিচিত। তাই দেখে শুনে যোগ্য প্রার্থীকেই দলীয় মনোনয়ন দেওয়া হবে প্রত্যাশা ভোটারদের। শিক্ষিত, নিষ্ঠাবান, সৎ এবং দুর্নীতিমুক্ত, তার মানে এক কথায় ক্লিন ইমেজে প্রার্থী তিনি সিলেক্ট করবেন। গ্রুপিংয়ের কারণে সিংড়াতে প্রার্থী সিলেক্ট করতে একটু কষ্ট হচ্ছে এবং আমরা সাধারণ জনগণ খুবই বিভ্রান্তের মধ্যে আছি। এই জন্যে একটা সুন্দর প্রার্থী চাই, যে এই 17 বছর আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, মিছিল করেছে। মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের শাস্তি এবং মুক্তির দাবি নিয়ে দুই পক্ষের উত্তেজনার রেশ এখনো কাটেনি। পালাগানের বক্তব্যকে কেন্দ্র করে ধর্ম অবমাননার অভিযোগ একদিকে, তার শাস্তির দাবিতে আন্দোলন অন্যদিকে, সাংস্কৃতিক অঙ্গনের দাবি তাকে মুক্তি দেওয়ার। স্থানীয় মানুষ থেকে সামাজিক মাধ্যম সব জায়গায় চলছে তুমুল আলোচনা সমালোচনা। এদিকে মারধরের ঘটনায় আহত এক বাউল শিল্পী গতকাল মামলা করেছেন, তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি। সমাজ ও তৌহিদি জনতার পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটে মানিকগঞ্জে। এতে আহত হন অন্তত 5 জন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলেও মানুষের মুখে এখনো রয়েছে আলোচনার রেশ। স্থানীয়রা বলছেন, শান্তি আর মুক্তির দাবির পাল্টাপাল্টি অবস্থান পরিস্থিতিকে অপ্রয়োজনীয়ভাবে উস্কে দিয়েছে। কারো মতে ধর্মীয় অনুভূতি আঘাত পেয়েছে, আবার কারো মতে অভিযোগটি অতিরঞ্জিত। কোর্টের শপথ করছে, সে সমুঠভাবে 164 করছে, স্বীকারোক্তি জবানবন্দি দিছে। কোর্ট উইল ডিসাইড, কোর্ট তার কি সাজা হবে না হবে, বিচারের রায় শেষে কি হবে না হবে, দিন শেষে কোর্ট এটা বলবে। ধর্মীয় অনুভূতি ও শিল্পীর স্বাধীনতার মধ্যকার টানাপোড়েন কতদূর গড়ায় তা পুরোপুরি নির্ভর করছে তদন্ত ও আদালতের পরবর্তী সিদ্ধান্তের ওপর। খেতে দিয়েছেন স্বামী শাহাদাত হোসেন কাজলকেও। এর ঘণ্টাখানেক পরেই 2 সন্তানের গলা কাটা মরদেহ আর গলায় ফাঁস দেয়া সাদিয়ার মরদেহ দেখতে পান স্বজনরা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বগুড়ার শাহজাহানপুর উপজেলার খলিশাকান্দি গ্রামে। পুলিশের প্রাথমিক ধারণা, দাম্পত্য কলহের জেরে 2 সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন সাদিয়া। ঘটনার পর পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে সেনা সদস্য কাজলকে। নিয়ে আলাদা ঘরে শুয়েছিলেন গৃহবধূ সাদিয়া মোস্তারিন। সকালে ঘুম থেকে উঠে খাবার রান্না করেছেন, 2 সন্তানকে নিয়ে খেয়েছেন, খেতে দিয়েছেন স্বামী শাহাদাত হোসেন কাজলকেও।